ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। আগামীকাল পর্দা উঠছে এশিয়া কাপের 17তম আসরের তৃতীয়বারের মতো টি-20 ফরম্যাটে বসতে যাচ্ছে এই আসর। 8 দলের 19 ম্যাচের লড়াই শেষে এশিয়ান সেরার মুকুট পড়বে কারা, জানা যাবে 28 সেপ্টেম্বরের দুবাই ফাইনালে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত 8টায় আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ 2025। পেরিয়ে আলো ঝলমলে মঞ্চে হবে টি-20 লড়াই। এই প্রথমবার 8 দল লড়বে এশিয়া কাপ শ্রেষ্ঠত্বের মিশনে। ট্রফির দিকে চোখ ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান প্রত্যেকেরই। কারা জিতবে দিন শেষে? কি থাকছে এবারের এশিয়া কাপের আদ্যপান্তে? এশিয়া কাপের আগের 16 আসরের 14টি হয়েছে ওয়ানডে ফরম্যাটে। এই নিয়ে তৃতীয়বারের মতো টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। প্রতি গ্রুপ থেকে শীর্ষ 2 দল যাবে সুপার 4-এ। সেখানে প্রত্যেকেই একবার করে লড়বে একে অপরের সাথে। এরপর সেরা 2 দল খেলবে ফাইনাল। এই নিয়ে পঞ্চমবারের মতো এশিয়া কাপ হোস্ট করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। 2022 সালে টি-20 ফরম্যাটের সবশেষ এশিয়া কাপ আসর বসেছিল ইউএইর 2 শহর দুবাই ও শারজায়। পাকিস্তানকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। এবারের আসরের 8 ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। ফাইনাল সহ বাকি 11 ম্যাচ দুবাইয়ে। বাংলাদেশ গ্রুপ পর্বের 3টি ম্যাচই খেলবে আবুধাবিতে। টুর্নামেন্টে 3বার ফাইনাল খেলা বাংলাদেশের এবারের প্রত্যাশা শিরোপা জয়। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। তবে গ্রুপ পর্ব পেরোতে শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো দলের বিপক্ষে লড়তে হবে লিটন তাসকিনদের। এবারের আসরের শুরুটা হচ্ছে মঙ্গলবার আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে, যেখানে চেনা কন্ডিশন আর শক্তিমত্তায় অনেকটাই এগিয়ে আফগানরা। দুবাই পর্ব শুরু হবে একদিন পর ভারত আর সংযুক্ত আরব আমিরাত ম্যাচের মধ্য দিয়ে। আসরের সবচেয়ে বড় ম্যাচ 14 সেপ্টেম্বরের সুপার সানডেতে ভারত পাকিস্তান লড়াই। এবারের এশিয়া কাপের প্রাইজ মানিতেও থাকছে চমক। 2025-এ চ্যাম্পিয়ন দল পাবে প্রায় $3 লাখ। গত আসরের তুলনায় যা প্রায় 1.5 গুণ বেশি। প্রশ্ন একটাই, 8 বারের চ্যাম্পিয়ন ভারত, 6 বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, 2 বারের শিরোপা জেতা পাকিস্তান, নাকি নতুন কোনো দল পড়বে এশিয়ান সেরার মুকুট? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি আমাদের সঙ্গে রঞ্জন শান্ত যুক্ত হচ্ছেন। রঞ্জন, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ঠিক এই মুহূর্তে আপনি আমি দুজনে কিন্তু চশমা পরা। আমি যদি চশমাটা খুলে ফেলি আমি একরকম দৃষ্টিতে দেখি, চশমা পরা অবস্থায় আমি আরেক রকম দৃষ্টিতে দেখি। আমাদের আরেক সহকর্মী হাসান আল মারুফ আমাকে বলছিল যে আপনি নাকি ভিন্ন দৃষ্টিতে অনেক কিছু দেখার চেষ্টা করছেন আবুধাবিতে। সেই দৃষ্টিতে নাকি স্টার্টার প্লেটারে কি কি আছে, তারপর মেইন কোর্সে অনেক কিছু আছে, ডেজার্টে অনেক কিছু আছে। এশিয়া কাপের আগে স্টার্টার প্লেটারে আপনি কি কি রাখছেন আমাদের যমুনার দর্শকদের জন্য? আমি প্রথমত মরুভূমিতে আছি, তো মরুভূমিতে আসলে আপনি চশমা পরেন কিংবা চশমা ছাড়া মরীচিকা কিন্তু চারপাশে দেখতে হবে। মানে যেটা দেখে একটা আপনি অনুমান করবেন, খুব কাছে যেয়ে দেখবেন সেটা না। যেমন আজকে হয়েছে বাংলাদেশের অনুশীলন, সেটা ছিল, সবাই সেটাই ভেবেছিল যে বাংলাদেশ রাত 8টায় অনুশীলন করবে, বাংলাদেশের এশিয়া কাপ মিশনের প্রথম অনুশীলন। যত সময় কাছাকাছি আসছিল তত জানা গেল যে এই অনুশীলনটা হচ্ছে না, অর্থাৎ বাংলাদেশ বিশ্রাম নেবে। তবে কিছুক্ষণ পর আমি এই যে জিম, এই যে লেখাটা হয়তো উল্টা দেখা যাচ্ছে, আউটসাইড জিম, আমি এখন এই যে জায়গাটা আমি নিচেই ছিলাম কাজের খাতিরে, তখন দেখলাম বাংলাদেশের টিম বাসটা আসলো এবং লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল, সোহান সবাই সেখানে একে একে এলো, মুস্তাফিজ, তারা জিম করতে এসছেন। জাকির আলী অনিক, তিনি ইনফ্যাক্ট আগে নেমেছেন বাস থেকে। তো তারা কঠোর পরিশ্রম করবেন এই আসরটাকে সামনে রেখে, সুতরাং বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। হয়তো টেকনিক্যালি অন্য একটা ব্যাপার ঘটেছে, মাঠেরও কিছু প্রস্তুতির ব্যাপার আছে। প্র্যাকটিস গ্রাউন্ড হংকং এই মুহূর্তে প্র্যাকটিস করছে ঠিক আমার পেছনে উল্টা পাশে। তো সব মিলিয়ে আসলে যেহেতু সময় আছে, বাংলাদেশের ম্যাচ যেহেতু 11 তারিখ শুরু হচ্ছে, সুতরাং বাংলাদেশ আজকে জিম সেশন দিয়েই শেষটা করবে এবং হয়তো আগামীকাল এবং তারপর প্র্যাকটিস সেশনের শিডিউল আমরা পেয়েছি, সেগুলো হবে। একটা ক্যাপ্টেন্স মিট রয়েছে আগামীকাল দুবাইয়ে, সেখানে যাবে। তো সব মিলিয়ে আসলে সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে আবুধাবি এলাম এবং এসছি কয়েক ঘন্টা আগে। সব মিলিয়ে সবকে যা কিছু দেখছি তা কিছু বলার চেষ্টা করছি আমি, এবং আমি চাই যে আপনিও এখানে আসুন এবং চশমা যেহেতু পড়েছেন যে নতুন কিছু দেখতে হবে নিশ্চয়ই। কাল
কাল রাতে ব্লাড মুন আপনি দেখতে পারেননি বলেই আমি জানি, কারণ আপনি তখন ফ্লাইটে ছিলেন খুব সম্ভবত। তবে আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছিল। আমার মনে হয় যে আবুধাবির আকাশেও খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। আপনি হয়তো এককভাবে বা কাউকে সঙ্গে নিয়ে সেটা উপভোগও করবেন। কিন্তু আমার একটা প্রশ্নের জায়গা, আমি চাঁদ থেকে যেহেতু আসলাম, ডিউ ফ্যাক্টর নিয়ে অনেক বেশি মাত্রায় কথা হচ্ছিল যে সংযুক্ত আরব আমিরাতে এই সিজনটাতে অনেক ডিউ ফ্যাক্টর প্রভাব বিস্তার করে সেপ্টেম্বর অক্টোবর মাসের এই সময়টাতে। আপনি কেমন দেখছেন? আরেকটা বিষয় আমরা যেটা জানি, সংযুক্ত আরব আমিরাতে প্রচুর পরিমাণে ক্যাচ মিসও হয়। সেটা ডেফিনেটলি স্টেডিয়ামের রিং অফ ফায়ার, ফ্লাড লাইট থাকে বা এই সংক্রান্ত বেশ কিছু ইস্যু নিয়ে, বিশেষ করে দুবাইতে এগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা হয়। সামগ্রিকভাবে আবুধাবিতে যেখানে বাংলাদেশের ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস, অন্তত গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ আছে, কন্ডিশনটা কেমন দেখছেন? ডিউ ফ্যাক্টরের অবস্থা বা প্রভাব কতটুকু আছে? সামি, আমি যেহেতু কালকে রাতে দুবাই ল্যান্ড করেছি, অনেক রাতে, খুব একটা বোঝার সুযোগ হয়নি। তবে হ্যাঁ, 40 ডিগ্রি সেলসিয়াস বা তার যেহেতু আসলে এক সপ্তাহ একটু হলেও রাতের দিকে করবে। বাংলাদেশের আবার এখানে ডিউ কম বেশি চেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের বোলিংটা বেশি স্ট্রেংথ সেখানে। আপনি নিশ্চয়ই জানেন যে এই কারণেই বাংলাদেশ বোলিংটা সেটা আগে প্রেফার করে বা আগে করে কম রানের মধ্যে প্রতিপক্ষকে আটকে দিয়ে পরে সেটা চেঞ্জ করতে চায়। তো এই কন্ডিশনে বাংলাদেশে সেরকমই হবে। ঠিক আমরা সিলেটে নেদারল্যান্ডস সিরিজে যেমন দেখলাম, ডিউ ফ্যাক্টর খুব বেশি কাজ করবে কিনা আগামীকাল রাতে হয়তো সেটা একটু বেশি ভালো করে জানা যাবে বা বোঝা যাবে। তো ক্যাচ মিসের যে ব্যাপারটা, সেটা আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খুব একটা নেই। সেটা ওই যে রিং লাইটের কারণে দুবাইয়ে একটু বেশি রয়েছে। তো হোপফুলি বাংলাদেশ দল একটা ভালো শুরু করবে এবং তাদের গ্রুপের খেলা দিয়ে যেহেতু শুরু হচ্ছে, আগামীকালকের ম্যাচ দিয়ে হয়তো অনেকটা পরিষ্কার হয়ে যাবে লিটন দাসের দল। রঞ্জন, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমি একটু কিছু সময় ক্ষেপণ এই কারণে করছি, একটা ফ্রেম নিতে চাই। পরবর্তী সময় ইউটিউব বা কোনো মাধ্যম থেকে আমরা ফ্রেমটা নিয়ে নেব। আমি দুজনে একই সঙ্গে একই স্ক্রিনে চশমা পরিহিত অবস্থায়, আপনি আগে ছিলেন, আমি নতুন ধরেছি। সো আমার কাছে মনে হয় ফ্রেমটা থাকাটা খুব ভালো। আমরা 1 2 3 একটা চিজ একটা এক্সপ্রেশন দিতেই পারি। থ্যাংক ইউ সো মাচ রঞ্জন, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে রঞ্জন শান্ত আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। এদিকে নানা গুঞ্জন আর উত্তাপ থাকলেও নির্ধারিত সময়ই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন। সেখানে থাকবে না কোনো রাজনৈতিক কিংবা সরকারি হস্তক্ষেপ। দেশের ক্রীড়া সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এমনটাই জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকার জাতীয় স্টেডিয়াম সহ নীলফামারী এবং চট্টগ্রাম স্টেডিয়াম বাফুফেকে দেওয়ার বিষয়ে পর্যবেক্ষণ করছে সরকার। সারা দেশে মাঠ বাড়ানোতে মনোযোগী যুব ক্রীড়া মন্ত্রণালয়। গেল বছর দায়িত্ব নেবার পরেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছিলেন। 1 বছরের বিরতির পর আবারও বিভিন্ন গণমাধ্যমের ক্রীড়া সম্পাদকদের সঙ্গে বসলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা আলোচনায় উঠে এলো উন্নয়নের অনেক পরামর্শ। খুব ভালো ভালো কিছু পরামর্শ এসেছে, যেমন স্পোর্টসে যারা স্পন্সর করে তাদেরকে নিয়ে একটা কর্পোরেট সামিট আয়োজন করা, স্কুল কলেজের মাঠগুলোকে খেলার জন্য শহরগুলোতে আপনারা যেন উন্মুক্ত থাকেন, উন্মুক্ত করা যায় কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি কাজ করার সুযোগ আছে এবং এই ধরনের মত বিনিময়গুলোর ফলে যারা স্টেক হোল্ডার আছেন তাদের থেকে খুব ভালো ভালো আইডিয়া পাওয়া যায়, যেটা আমি মনে করি যে বাংলাদেশের স্পোর্টসের জন্য ভালো হবে আর কি লং টার্ম। চারদিকে যখন বিসিবি নির্বাচন নিয়ে অনেক আলোচনা, তখন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। এ সময় সাবেক সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠকের কথা স্বীকার করে উপদেষ্টা জানান তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল মনে করেন না। আরও মনে করিয়ে দেন ক্রিকেট নিয়ে আলোচনার দরজাটা সবার জন্য খোলা রেখেছেন তিনি। আমরা নিজস্ব সময়ের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করতে চাই। এক্ষেত্রে যেহেতু বিসিবি একটা স্বতন্ত্র সংস্থা, বিসিবি সকল সিদ্ধান্ত নেবে, তবে সরকারের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে যথাসময়ে বিসিবি নির্বাচন আয়োজন করার বিষয়ে। এক্ষেত্রে নানা ধরনের গুঞ্জন শোনা যায়, তবে আমাদের দিক থেকে চেষ্টা থাকবে যেন আমরা যথাসময়ে নির্বাচনটা আয়োজন করতে পারি। দেশের বাইরে থাকায় তাবিদ আওয়াল আসতে পারেননি, তবে 6 বিভাগে 6টি ডেডিকেটেড ফুটবল মাঠ পাবার বিষয়ে শিগগিরই সুখবর পেতে যাচ্ছে ফুটবল ফেডারেশন। 6টা স্টেডিয়াম চেয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে
তিনটার বিষয়ে আমরা এগ্রিড। ঢাকা স্টেডিয়াম তো ইতিমধ্যে আছেই, চট্টগ্রাম এবং নীলফামারীতে একটা স্টেডিয়াম দিচ্ছে, এর বাইরেও যেগুলো ওনারা চেয়েছেন সেগুলো নিয়ে আমরা অ্যাসেসমেন্ট করছি যে ওইখানে স্টেডিয়ামগুলোর কি অবস্থায় আছে এবং সেখানে কি কি খেলা হয়, ফুটবল বাফুফেকে দেওয়ার যৌক্তিকতা কতটুকু, এই বিষয়গুলো আমরা অ্যাসেস করছি এবং অ্যাসেস করার শেষে আমরা স্টেডিয়াম দেব। ক্রিকেট ফুটবল দুটোই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুই খেলা। এই দুই খেলার কার্যক্রম বিকেন্দ্রীকরণ করতে কাজ করছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ হয়ে এসে জাকের আলী অনেকে মুগ্ধ জুলিয়ান রস-উড। তার মতে উইকেটের চারপাশে খেলতে পারার সামর্থ্য আলাদা করেছে জাকেরকে। বিশ্বের প্রথম পাওয়ার হিটিং কোচের বিশ্বাস, বিশ্বমানের পাওয়ার হিটার হওয়ার সামর্থ্য রাখেন এই ডানহাতি ব্যাটার। সুযোগ পেলে সামর্থ্য রাখেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতানোর। জাকের আলী অনেক জোরে মারতে পারেন এটা সবার জানা, কিন্তু ঠিক কতখানি জোরে দুনিয়া জুড়ে পাওয়ার হিটারদের সাথে যার ওঠা বসা, সেই পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রস-উডের কাছে জাকেরের চেয়ে ভালো স্ট্রোক মেকার বাংলাদেশ আর কখনোই পায়নি। ডানহাতি এই ব্যাটার কোথায় আলাদা? মূলত জাকেরকে আলাদা করেছে তার স্ট্রং বেস, শট খেলার সময় স্টিল হেড পজিশন, হাই ব্যাকলিফট, ক্লিয়ার ফ্রন্ট লেগ, সেই সঙ্গে চাবুকের মতো ব্যাট সুইং, সবকিছুর সমন্বয় জাকেরকে বানিয়েছে অনন্য। He loads up really well. He can hit. সে অনেক নিচু হতে পারে, সে সব দিকে মারতে পারে। অন্যরা যেখানে পজিশনে গিয়ে শুধু লেগ সাইডে মারে, ও মারে সব দিকে। এটাই ওকে ভয়ঙ্কর বানিয়েছে। All round the wicket, which makes him more dangerous. জাকেরের ডেঞ্জারাস হওয়ার সাক্ষ্য দেবে পরিসংখ্যান। ঘরোয়া টি-20তে 2023 থেকে 13 ওভারের পর এই পাওয়ার হিটারের স্ট্রাইক রেট 160-এর বেশি। ঘরোয়ার মতো ইন্টারন্যাশনালেও একই গল্প। সব ধরনের টি-20তে শেষ 5 ওভারে এই সময়ে জাকেরের স্ট্রাইক রেট 173, আন্তর্জাতিকে 167। এমন অসামান্য দক্ষতাই জাকেরের প্রতি রস-উডের মুগ্ধতার কারণ। দুনিয়ার প্রথম পাওয়ার হিটিং কোচের বিশ্বাস, বিশ্বমানের পাওয়ার হিটার হওয়ার সামর্থ্য রাখেন এই ডানহাতি। সুযোগ পেলে সামর্থ্য রাখেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতানোর। But Shakib, to me, I think he could be world class. Some players hit the ball hard. Like, okay, take Liam Livingstone. কিছু প্লেয়ার খুব জোরে মারে। আমি লিয়াম লিভিংস্টোনের কথা বলতে পারি। আমার কিন্তু তাকে এইভাবে তৈরি করতে হয়নি, কারণ ও আগে থেকে এমন। জাকেরও তাই। আমি কি করতে পারি সে যেন ধারাবাহিকভাবে মারতে পারে, এটা দেখছি। For longer. And if he can do it, instead of doing it for 20 balls, if he can do it for 40, that makes him more dangerous. And also giving him more options as well. জানা গেছে জাকেরের দেশসেরা হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার স্মার্টনেস। সবসময়ই অ্যানালিস্টদের সঙ্গে যোগাযোগ রাখেন, অপোনেন্টের প্লেয়ার ধরে ধরে পরিকল্পনা করেন, সেই অনুযায়ী প্রস্তুতি নেন, আর সেখানেই মেলে সফলতা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সরকার বিরোধী আন্দোলনের কারণে অবশেষে বাতিল হয়েছে বাংলাদেশ নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে অস্থিরতা বিরাজ করছে নেপালে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করেছে দেশটির সরকার, যার ফলে বিপাকে পড়ে বাংলাদেশ ফুটবল দল। অশান্ত পরিবেশের কারণে ম্যাচ ভেন্যু দশরথ স্টেডিয়ামে বাতিল করা হয়। জামালদের আনুষ্ঠানিক প্র্যাকটিস, এরপর প্রায় 1.5 ঘন্টা পর ইনডোর সেশন করেছে বাংলাদেশ। নিয়ম মেনে ম্যাচ পূর্ব প্রেস কনফারেন্স করেন দুই দলের ক্যাপ্টেন এবং কোচ। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং এর সব জাল ছিঁড়ে ফেলতে চান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে সাইলেন্ট ব্যান বলতে কিছু নাই, শাস্তি দেয়া হবে জানিয়েই তবে বিসিবি চায় না তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল করতে। এনসিএল টি-20-র আগের রিভিউ কমিটির রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনাও তাই অনেকটা শূন্য। বেশ জমকালো আয়োজনেই উদ্বোধন করা হলো এনসিএল টি-20-র দ্বিতীয় আসর। 3 ভেন্যুতে খেলা ম্যাচও হবে লাইভ টেলিকাস্ট। সরাসরি দেখানো ম্যাচগুলোতে বেটিংয়ের থাবা সবসময় থাকে। এই আশঙ্কার বাইরে এই টুর্নামেন্টও না। বিসিবি সভাপতি চান শুধু এনসিএল কেন, বাংলাদেশ ক্রিকেট থেকেই ছিঁড়ে ফেলবেন ফিক্সিংয়ের সকল জাল। সেই পথেই এগোচ্ছে বিসিবির বর্তমান কমিটি। বিপিএল ফিক্সিং নিয়ে শুরুতে 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি তৈরি করা হয়েছিল। পরে তাদের দেয়া রিপোর্টের ভিত্তিতে গঠন করা হয়েছে 4 সদস্যের রিভিউ কমিটি। এখানে সন্দেহ বলে কিছু নেই। এখানে একেবারে কংক্রিট এভিডেন্স, কংক্রিট ইন্টারভিউ
না পাওয়া পর্যন্ত কারো সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না। আর এটা আমি এক্সপার্টও না, এবং আমরা যে কমিটি করে দিয়েছি তারা আমাদের কাছে খুব তাড়াতাড়ি আরেকটা রিপোর্ট দিব, যে রিপোর্টের ভিত্তিতে আমরা অ্যাকশনে যেতে পারবো। আমাদের কাছে এভিডেন্স কিছু আছে, আমাদের রিপোর্ট আছে, কিছু আমাদের অনুসন্ধানের আউটকাম আছে, কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য যে প্রক্রিয়ার দরকার সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। শোনা যাচ্ছিল বিসিবির ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির রিপোর্টে উঠে এসেছিল বেশ কিছু তারকা ক্রিকেটারদের নাম, এমনকি অভিযুক্ত ক্রিকেটারদের সাইলেন্ট ব্যানের আওতায়ও আনার কথা শোনা গিয়েছিল। একটা বিপিএল ফ্র্যাঞ্চাইজির ম্যানেজারকে বিসিবির দায়িত্ব থেকে আপাতত দূরে সরানোর কথাও শোনা গিয়েছিল। সাইলেন্ট ব্যানের কথা, সাইলেন্ট ব্যান বলে কোনো শব্দ নেই। আচ্ছা, যদি আমরা যেটা শুনতে পেরেছি, এখন যদি সাইলেন্ট ব্যান করা হয় এবং যেসব ক্রিকেটারকে করা হবে, আমরা তো দেখতে পারবো যে এসব ক্রিকেট খেলতে পারছেন না, তাহলে যদি সেটাই করা হয় তাহলে কি তাদের পার্মানেন্টলি বা একটা নির্দিষ্ট মেয়াদের ব্যান দেওয়াই কি আরো বেটার কিনা? এটা স্পেসিফিক কিছু আমি বলতে পারবো না, কেননা একটা টিম আছে যারা লিগ্যাল টিম, যারা এই অ্যাকশনগুলো নেয়। সেখানে আমরা কোনো ভুল করতে চাই না। এখানে প্রত্যেকটা মানুষের একটা তার নিজস্ব ভ্যালুজ আছে, তার নিজস্ব প্রেস্টিজ আছে। সেখানে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না উইদাউট দি প্রপার কনসার্ন পিপল। রিভিউ কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল 7 তারিখ, 7 পেরিয়ে 8, এখনো জমা পড়েনি রিপোর্ট। এনসিএল টি20-র আগে পড়বে সেই সম্ভাবনাও অনেকটা শূন্য, কারণ ওই যে তাড়াহুড়ো করে বিসিবি কোনো ভুল করতে চায় না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়া কাপের ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। তার সঙ্গে দ্বিতীয় আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লেগুরুগে। এশিয়া কাপের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ছাড়াও 12 সেপ্টেম্বর পাকিস্তান ওমান ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান। এছাড়াও এশিয়া কাপে দায়িত্ব পালন করবেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলও। 10 সেপ্টেম্বরে ভারত ইউএই আর 15 সেপ্টেম্বর শ্রীলঙ্কা হংকং ম্যাচের দায়িত্ব পেয়েছেন গাজী সোহেল। এছাড়াও গ্রুপ পর্বে হতে যাওয়া মোট 12 ম্যাচের পরিচালনার দায়িত্ব করবেন আফগানিস্তানের আহমেদ পাকতিন এবং ইজাতুল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব, ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র ভিলমাসিরি এবং রুচিরা পাল্লেগুরুগে এবং ইন্ডিয়ার রোহান পণ্ডিত এবং বীরেন্দর শর্মা। আন্ডার-23 এশিয়ান কাপ বাছাইয়ের খবর। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভিয়েত্রাই স্টেডিয়ামে দুপুর 3টায় শুরু হবে ম্যাচটি। টানা 2 ম্যাচ হেরে এরই মধ্যে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে। টেবিলের তলানিতে রয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত হতে যাচ্ছে শুধু নিয়ম রক্ষার। আসরে টানা 2 ম্যাচ হেরেছে প্রতিপক্ষ সিঙ্গাপুর, তবে প্রতিপক্ষের জালে 1 গোল দেয়। টেবিলে 3-এ আছে তারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে 2-0 গোলে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ইয়েমেনের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয় মুরসালিন ফাহমিদুলদের। এবার সিঙ্গাপুরের বিপক্ষে জয় চান কোচ এবং ক্যাপ্টেন। চেষ্টা করব কালকের ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। আমাদের প্লেয়াররা যারা আছে সবার একটাই কথা যে অ্যাটলিস্ট কালকের ম্যাচটা আমরা জিতে ইনশাল্লাহ দেশে ফিরবো। লাস্ট 30 সেকেন্ডস আমরা গোল কনসিড করেছি, সো আসলে ওখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, খেলায় জিততে হবে। তো জিতার জন্য ছেলেরা রেডি। জানা গেল 40 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেসের রহস্য। প্রতিদিন 17,000 স্টেপ হাঁটেন ফুটবলার এই মহানায়ক। বাসায় পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি প্রতিদিন অন্তত 9.5 ঘন্টা ঘুমান। CR7 ইউটিউবে হুপকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ফিটনেসের রহস্য খোলাসা করেছেন 5 বারের ব্যালন ডি'র জয়ী রোনালদো। বয়স কেবলই এক সংখ্যা, যার জলজান্ত প্রমাণ ক্রিস্টিয়ানো রোনালদো। 40 বছর বয়সে এসেও তার ফিটনেস দেখে ঈর্ষান্বিত হন তরুণ ফুটবলার থেকে শুরু করে অনেক ভক্ত। কিন্তু প্রশ্ন জাগে, কিভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন এই পর্তুগিজ তারকা? এবার তার উত্তর দিয়েছেন স্বয়ং তিনি নিজেই। This is an exciting moment for us. সম্প্রতি ইউটিউবে হুপকে দেয়া এক সাক্ষাৎকারে জানালেন তার ফিটনেস রুটিন। জানিয়েছেন শরীর চর্চার পাশাপাশি খাওয়া দাওয়া ও ঘুমকেও সমান গুরুত্ব দেন 5 বারের ব্যালন ডি'র জয়ী এই তারকা। আমি কখনো এক জায়গায় বসে থাকতে পারি না, সারাক্ষণই হেঁটে বেড়াই। কখনো জর্জিনা, আবার কখনো সন্তানদের সঙ্গে। দিনে অন্তত 17,000 স্টেপ হাঁটি। ফুটবল খেললে সেটা আরো বেড়ে যায়। খেলোয়াড়ি জীবনে শরীরের ওপর পড়ে অবিশ্বাস্য রকমের চাপ, তাই তো বিশ্রাম ও খাবারের ব্যাপারে কোনো আপোষ করেন না CR7। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাওয়া দাওয়া আর ঘুম। আমার শরীর যা চায় আমি তাই খাই। বাইরের খাবার একেবারেই খাই না। দিনে অন্তত 9.5 ঘন্টা ঘুমাই আমি। ঠিকমতো না ঘুমালে শরীর সতেজ থাকবে না। তাছাড়া ঘুম আপনাকে রিকভার করতে সাহায্য করবে।
এছাড়া পুষ্টিবিদদের রুটিন মেনে চলেন তিনি। প্রতিদিন রাত 11টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করেন রোনাল্ডো। ঘুম ভাঙে সকাল 8:30টার দিকে। অবশ্য কাজের প্রয়োজনে কখনো কখনো হেরফের হয় রুটিনে, কিন্তু নিয়ম মানার চেষ্টা থামান না ফুটবলের এই মহাতারকা। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।